আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আহ, একটু কষ্ট করে আমাদেরকে জানিয়ে দেবে যে তোমরা সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক শুনতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, দেখতে পাচ্ছ কিনা। আমরা আমাদের আজকের ক্লাসে আমাদের পূর্ব ঘোষণা মোতাবেক আমরা বলেছিলাম যে আমাদের আজকের ক্লাসে আমরা তোমাদেরকে প্রাচীন বাংলার ইতিহাস পড়াবো। তার মানে প্রাচীন বাংলার ইতিহাসের এই যে ক্রমপর্যায়টা যেটা আছে, আমরা এর কিছু অংশের যে বংশানুক্রমিক শাসন আছে বা বংশানুক্রমিক শাসনের যে ধারা বিবরণী আছে, কার পরে কে শাসন করেছে, বিশেষ করে বাংলার জনপদ যেখান থেকে প্রায়ই প্রশ্ন আসে, সেই অংশটা আমরা এখানে কভার করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করব যে তোমরা সবাই মোটামুটি ক্লাসটা করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো জানার কিছু থাকে, তোমরা তোমাদের জিজ্ঞাসা বা তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা আমাদেরকে করবে। তো আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা পড়াশোনায় চলে যাব। তবে তার আগে তোমাদেরকে একটা খবর দিতে চাই বা তোমাদেরকে একটা বিষয় জানাতে চাই। তোমরা হয়তো ইতোমধ্যে জানো যে তোমরা যারা এই পরীক্ষা এখন পর্যন্ত মানে কোনো কোচিংয়ে ভর্তি হওনি বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমরা যারা এখন পর্যন্ত তোমাদের প্রস্তুতিকে কোনো মানে শুরুই করতে পারোনি, কোনো একটা পর্যায়ে নিয়ে যাওয়া তো দূরে থাক, তাদের জন্যও কিন্তু স্কুল অফ এক্সিলেন্স একটা রেজাল্ট পরবর্তী ব্যাচ শুরু করেছে। এই রেজাল্ট পরবর্তী ব্যাচ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আমরা এই ব্যাচে বেশ ভালো সাড়া পাচ্ছি। তোমরা অনেকেই আমাদের সাথে নতুন করে জয়েন করেছো। তোমরা যারা এখনো জয়েন করনি, আমাদের ভর্তি কিন্তু এখনো ওপেন আছে, এখনো চলছে এবং তোমরা এই রেজাল্ট পরবর্তী ব্যাচে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। স্কুল অফ এক্সিলেন্সের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আমরা আসলে ঠিক কিভাবে পড়াই, কি পড়াই, কারা তোমাদেরকে পড়াবো, এই বিষয়গুলো দেখানোর জন্যই মূলত আমাদের এই ফ্রি ক্লাসগুলো চলমান। তার সাথে আমরা আরও কিছু ফ্রি ক্লাস নিয়ে থাকি তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন জার্নিকে আরও সহজ করার জন্য। তো আমরা আশা করছি আমরা আশা করছি যে তোমরা তোমাদের যে আচ্ছা, তো আমরা আশা করছি যে তোমরা পুরো ক্লাস জুড়ে আমাদের সাথে থাকবে, তোমাদের জিজ্ঞাসাগুলো বলবে আমাদেরকে, তোমাদের তোমাদের জিজ্ঞাসাগুলোকে আমাদের জানাবে কমেন্টে, তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন করে তাদেরকে ওই ক্লাসটা করার দেখার সুযোগ করে দেবে। কারণ দেখো, সময় কিন্তু খুবই কম, সময় খুব বেশি নেই এবং আমাদেরকে এই কম সময়ের মধ্যেই সর্বোচ্চ ভালো করার চেষ্টা আমাদেরকে করতে হবে। তো আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে, এটাই হচ্ছে কথা। আমরা এই চেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তাহলে আমরা আমাদের ক্লাস আজকে শুরু করি। হ্যাঁ, আমাদের আজকের ক্লাস তোমরা দেখছো প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস অনেক বিস্তৃত, আমরা পুরো ইতিহাসটা আজকে পড়াবো না, তবে ইতিহাসের একটা মেজর পোরশন আমরা আজকে তোমাদেরকে দেখাবো। তো আমরা শুরু করি। একদম প্রথমে একদম প্রথমে আমরা যে বিষয়গুলো পড়বো আজকে, সেই বিষয়গুলো হচ্ছে যে বাঙালি জাতির বিবর্তন। তার মানে আমরা যে মানে অ্যাজ আ নেশন আমরা কিভাবে এই জায়গা পর্যন্ত পৌঁছালাম। আমরা যে বলছি যে বাঙালি জাতি, এই বাঙালি কথাটা কোত্থেকে আসলো, আমরা যে বাংলাদেশে বসবাস করছি, এই বাংলা কথাটা কোত্থেকে আসলো, সেটা আমাদের একদম প্রথমে বিবেচ্য বা আমাদের একদম প্রথমে জানার ব্যাপার হবে। তাহলে দেখো, বাঙালি জাতির বিবর্তন এই কথাটা যদি আমরা বলি, বিবর্তন মানে কি? একটা ক্রম পর্যায় যার মাধ্যমে আস্তে 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 ধরো যে একটা কিছু ছিল, সেখান থেকে সেটার পরিবর্তিত রূপে এই জায়গায় কিভাবে এসে দাঁড়িয়েছে, এই যে মাঝের যে পুরো প্রসেসটা, এটা হচ্ছে বিবর্তন। ঠিক আছে? তাহলে লক্ষ্য করো যে আমরা বলছি যে প্রথমে আমরা বাঙালি জাতির বিবর্তন জানতে হলে বাঙালি জাতি কোত্থেকে এসেছে সেটা আমাদেরকে জানতে হবে। তা আমরা সেটা একটু জানার চেষ্টা করি, একটু খোঁজার চেষ্টা করি যে আমরা আসলে কোন জায়গা থেকে এসেছি। দেখো, সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে মোটা দাগে যদি আমরা ভাগ করি, দুই ভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে আর্য, আরেকটা অনার্য। তার মানে অনার্য যারা, তারা বহু আগ থেকে এই বঙ্গীয় এলাকায় ছিল। অনার্য যারা, তারা বহু আগ থেকে এই বঙ্গীয় এলাকায় ছিল। আর্য যারা, এরা আসলে পরে আসছে। এরা কি করছে? পরে আসছে। কিন্তু আর্যরা যে পরে আসছে, ওরা আবার একটু স্মার্ট। ঠিক আছে? ওরা স্মার্টার। যারা এখানকার লোকজন ছিল, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তাদের চেয়ে আর্যরা ছিল স্মার্ট খানিকটা। তারা দেখতেও ছিল সুন্দর। এমনকি আমি সবসময় এই উদাহরণটা দিই বা বলি যে তোমরা অনেকেই বাহুবলী মুভিটা দেখেছো না? বাহুবলী, এই যে তোমরা যে বাহুবলী মুভি দেখেছো, সেই বাহুবলী মুভিতে এই যে অমরেন্দ্র বাহুবলীর যে 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 সাম্রাজ্য থাকে, হ্যাঁ, তার মা ওই যে মহিষ্মতি মনে হয়, ঠিক আছে, সাম্রাজ্যটার নাম আমার যতটুকু মনে পড়ে। তাই যে মহিষ্মতি যে সাম্রাজ্যটা, এই সাম্রাজ্য দখল করার জন্য একদল জঙ্গলি আসছিল না, যারা নানা রকম সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো। হ্যাঁ, এই যে
মাছ দিয়ে এটা নিয়ে খুব রিল টিল বানানো হচ্ছিল, তোমরা সবাই দেখেছো। তো ওই যে যেসব জঙ্গলিগুলো আসছিল, যাদেরকে দেখলে মনে হতো যে এরা জীবনেও গোসল করে নাই, হ্যাঁ মিনিমাম 2 বছর দাঁত মাজে নাই এবং সারা জীবনে কখনো পারফিউম মাখে নাই, এইরকম যে জঙ্গলিগুলা ছিল ওরা হচ্ছে অনার্য। ওই অনার্য জনগোষ্ঠীরাই কিন্তু বেসিকলি কি আমাদের পূর্বপুরুষ। আর এই যে মহিষ্মতির এই যে তোমার এই যে এই ভদ্রলোক, এই যে যাকে তোমরা দেখে খুব পছন্দ করছো অমরেন্দ্র বাহুবলী, এই অমরেন্দ্র বাহুবলী কিন্তু আসলে আর্য বংশোদ্ভূত, এটা তার চেহারা সুরত দেখলে বোঝা যায়। তাহলে তুমি একটা বিষয় বোঝো, আমাদেরকে সিম্পলি এই বিষয়টা বুঝতে হবে, হ্যাঁ, যে আমাদেরকে সিম্পলি এই বিষয়টা বুঝতে হবে। আচ্ছা তোমরা কি বন্ধুদেরকে একটু মেনশন করে দিচ্ছ? একটু মেনশন টেনশন করে দিও হ্যাঁ তাদেরকে। আচ্ছা এখন দেখো এই যে এই আর্য এবং অনার্য এই দুই জনগোষ্ঠীর মধ্যে, আর্য এবং অনার্য এই দুই জনগোষ্ঠীর মধ্যেই মূলত আমাদের কি হয়, মূল যে মানে আমরা মূলত এই দুই জনগোষ্ঠী আমাদের মোটা দাগে আমরা যারা বসবাস করছি এই দুই গোষ্ঠীর মধ্যে মোটা দাগে আমরা পড়ে যাই, কারণ আর্যরা পরে আসছে, অনার্যরা আগের থেকে ছিল। এইবার আর্যরা যখন আসছে সাথে করে ধর্মগ্রন্থ নিয়ে আসছে যেটার নাম বেদ। এখন বেদ বা এই ধর্মগ্রন্থ অনুযায়ী, এই ধর্মগ্রন্থ অনুযায়ী যে মানে যে যুগটা তৈরি হয়েছে, তার মানে এই ধর্মগ্রন্থের যে যুগটা সেই যুগকে বলা হয় বৈদিক যুগ। তার মানে যখন এই আমাদের এই ভারতীয় উপমহাদেশে যখন বেদ ফাংশনাল ছিল সেই সময়কার যে যুগ, সেই যুগকে বলা হচ্ছে বৈদিক যুগ। হুম, তাহলে দেখো প্রাচীন বঙ্গদেশের বংশধরদেরকেই বাঙালি বলা হচ্ছে। এখন এই বঙ্গ, এই বঙ্গ অনেকেই মনে করে থাকেন যে বঙ্গ হচ্ছে কি, আমরা জানি যে নুহের প্লাবন হয়েছিল না ভাই, আমরা বলি যে আমরা নুহের বিশ্বাসী পুত্রের বংশধর, আমরা বিভিন্ন কবিতায় বিভিন্ন জায়গায় বক্তৃতায় এগুলো কিন্তু বলি যে আমরা নুহের বিশ্বাসী পুত্রের বংশধর। তার মানে নুহের প্লাবনে তো নূহ আলাইহিস সালামের সময় তোমরা জানো যে বড় বন্যা হয়েছিল, প্লাবন হয়েছিল, হ্যাঁ পুরো পৃথিবী ডুবে গিয়েছিল সেই প্লাবনে, সেখান থেকে উদ্ধার পেয়েছিল গুটি কয়েক মানুষ এবং সকল মখলুকাতের একটা একটা করে জোড়া। হ্যাঁ তাহলে তাহলে তোমরা দেখছো যে নুহের প্লাবনের সময় যারা ডুবে মরে যায়নি, যারা বিশ্বাসী ছিল, তারাই তো নুহের নৌকায় জায়গা পেয়েছিল। আর তাদের এই নুহের যে সন্তান বিশ্বাসী যে পুত্র, তাদের বংশধররাই তো পরবর্তীতে পৃথিবী আবাদ করেছে। তাহলে আমরাও কি নুহের বিশ্বাসী পুত্রের সন্তান? অনেকেই মনে করে থাকেন এই বঙ্গ, এই ভদ্রলোক হচ্ছেন নুহের মূলত নুহের ওই বিশ্বাসী পুত্র। তাহলে বঙ্গ হচ্ছে কে? অনেকেই মনে করছেন যে বঙ্গ হচ্ছে নুহের ওই বিশ্বাসী পুত্র। ঠিক আছে, যে বিশ্বাসী পুত্রের কথা কবিরা তাদের কবিতায় বলছেন। এবং এই বঙ্গ পরবর্তীতে মাইগ্রেট বা হিজরত করে এই বঙ্গীয় মানে এই ভারতীয় উপমহাদেশ এলাকায় চলে আসছে এবং এর বংশধররাই পরবর্তীতে বাঙালি নামে পরিচিত হয়েছে, এরকম অনেকেই মনে করছেন বা অনেকে এরকম বলেন। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করো ভাইয়া যে বাংলার যে আদি অধিবাসী এরা আর্য জাতি থেকে কিন্তু উদ্ভূত হয়নি, বলেছি যে আদি অধিবাসীরা তো আগ থেকে ছিল। ওই যে যারা এই যে হারতাবুস, তারপরে এগুলো এগুলো কি কি কয় না, এই যে যারা বলতো তারাই, হ্যাঁ তারাই এই আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত নেগ্রিটো। দেখো ওরা কিন্তু বেসিক্যালি নেগ্রিটো ছিল। এছাড়া অস্ট্রিক, দ্রাবিড় আর ভোটচিনীয় এই 4 শাখায় বিভক্ত। ভোটচিনীয়দের তোমরা সবাই চেনো, যারা হচ্ছে এই যে চাকমা টাকমা আছে না, মানে এই যে তোমার হচ্ছে চোখ ছোট নাক বোচা যারা, এরা কিন্তু সবাই গড়ে কি ভোটচিনীয়। তাহলে ভোটচিনীয়দেরকে আমরা কিভাবে চিনবো? যাদের গায়ের রং হচ্ছে পীত বর্ণের, নাক বোচা, চোখ ছোট, তারা হচ্ছে মোটা দাগে ভোটচিনীয়। এছাড়া নেগ্রিটোরা হচ্ছে মূলত ব্ল্যাক। অস্ট্রিক আর দ্রাবিড়দেরকে এরাও কিন্তু অনেকটা ব্ল্যাকের মতো, বিশেষ করে যারা তামিল জনগোষ্ঠী, সেই তামিল জনগোষ্ঠী কিন্তু মূলত দ্রাবিড় বা অস্ট্রিক এরাই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এরকম অনেকগুলো লোকজন নিয়ে আমাদের এই বঙ্গীয় এলাকাটা আস্তে আস্তে কি হলো, গঠিত হলো। এখন আমরা একটু দেখি যে বাঙালিদের মধ্যে সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষ হচ্ছে নেগ্রিটোরা, আর নেগ্রিটোর পরে আসছে হচ্ছে অস্ট্রিক। ঠিক আছে, এই যে অস্ট্রিক জাতি হচ্ছে অনার্য জনগোষ্ঠী, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এই অস্ট্রিক জাতি থেকে। হ্যাঁ, তাহলে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে। আবার এই তামিল, বৃহত্তর যে তামিল জনগোষ্ঠী, দেখো এরা হচ্ছে দ্রাবিড়দের উত্তরসূরি। এই দ্রাবিড়রা কিন্তু সিন্ধুর হরপ্পা আর মহেঞ্জো দারো নামে যে দুটো নগরী গড়ে উঠেছিল, যারা ওই যে সিন্ধু সভ্যতার যে দুটো সিটি, এই দুটো সিটি কিন্তু এই দ্রাবিড়দের হাত দিয়েই গড়ে উঠেছিল। তাহলে বৃহত্তর যে তামিল জনগোষ্ঠী তারা কিন্তু এই দ্রাবিড়দের মানে গোত্রভুক্ত আর কি, তারা সিন্ধুর হরপ্পা আর মহেঞ্জো দারো বা সিন্ধুর সভ্যতা তারা কিন্তু তৈরি করেছিল। এখন দেখো, এখন দেখো মঙ্গোলীয় যারা, তারা আসছে করতে, তারা আসছে এই যে ইন্দোচীন থেকে আগমন করছে। ইন্দোচীন মানে কোনটা? ইন্দোচীন মানে আমরা জানি লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এই জায়গা থেকে এরা আগমন করছে এবং কালের বিবর্তনে অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় জাতির ত্রিসংমিশ্রণ ঘটছে। ত্রিপুরা, চাকমা, গারো, কোচ এরা হচ্ছে এই গোষ্ঠীভুক্ত। ঠিক আছে,
ত্রিপুরা, চাকমা, গারো, কোচ এরা হচ্ছে কি এই দ্রাবিড়দের এই মঙ্গোলীয় গোষ্ঠীভুক্ত। এদের সবার তোমরা দেখেছো নাক বোথা হয়, চোখ ছোট হয়, যেটা আমরা আগেই বলছিলাম। এইবার দেখো বাঙালিদেরকে নিষাদ জাতি বলা হয়। কি বলা হয়? বাঙালিদেরকে বলা হয় নিষাদ জাতি। এই নিষাদ জাতির যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি বা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারি যে নিষাদ নিষাদ হ্যাঁ, নিষাদ অর্থ হচ্ছে কি? নিষাদ শব্দের অর্থ হচ্ছে শিকারী। নিষাদ শব্দের অর্থ কি? নিষাদ শব্দের অর্থ হচ্ছে শিকারী। তার মানে যে শিকার করে। কিভাবে শিকার করে? এয়ার গান দিয়ে শিকার করে? বন্দুক দিয়ে গুলি করে শিকার করে? না। নিষাদ মানে কোন ধরনের শিকারী? নিষাদ মানে কোন ধরনের শিকারী? নিষাদ মানে হচ্ছে এমন শিকারী, নিষাদ মানে হচ্ছে এমন শিকারী, হ্যাঁ, নিষাদ মানে হচ্ছে এমন শিকারী যারা যারা শিকার করছে কি জাল দিয়ে বা ফাঁদ পেতে, যারা শিকার করছে কি জাল দিয়ে বা ফাঁদ পেতে যারা শিকার করছে, ঠিক আছে, তারা হচ্ছে মূলত নিষাদ। তাহলে কি আমরা বুঝতে পারছি যে নিষাদ কারা? হ্যাঁ, আমরা বুঝতে পারছি কিনা নিষাদ কারা? নিষাদ হচ্ছে তারাই যারা কি করছে জাল দিয়ে বা ফাঁদ পেতে যারা শিকার করছে, ঠিক আছে। তাহলে আমাদের পূর্বপুরুষদেরকে বলা হচ্ছে নিষাদ জাতি। আমাদের পূর্বপুরুষরা কি করত? জাল দিয়ে ফাঁদ পেতে, জাল দিয়ে ফাঁদ পেতে তারা শিকার করত, ঠিক আছে, তারা জাল দিয়ে ফাঁদ পেতে শিকার করত। তাহলে এই যে আমাদের পূর্বপুরুষরা কিন্তু খুব, বললাম তো যে তারা কিন্তু খুব পশ ছিল না, ঠিক আছে, তারা কিন্তু একেবারে বলা যায় মানে যাদেরকে আমরা নিচু জাত বলি এরকম লোকজনই কিন্তু আমাদের পূর্বপুরুষ ছিল মূলত। এখন দেখো বাঙালি আদি উপজাতি হচ্ছে সাঁওতাল, ভেল, কোল, মুন্ডা। এরা হচ্ছে বাঙালি আদি উপজাতি। তার মানে এরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে অন্তর্ভুক্ত। এই যে সাঁওতাল, ভেল বা ভিল, কোল, মুন্ডা এরা। এছাড়া হাড়ি, ডোম, চন্ডাল এই ধরনের লোকজনও কি, এই ধরনের লোকজন আমাদের পূর্বপুরুষদের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এইবার দেখো যে এইবার দেখো যে এই বাঙ্গালা যে শব্দটা আছে, এই বাঙ্গালা শব্দটা মূলত ফার্সি। তাহলে বাঙ্গালা শব্দটা মূলত কি? বাঙ্গালা শব্দটা মূলত ফার্সি। এটা একটা ফার্সি শব্দ, ঠিক আছে। বাংলা শব্দটা হচ্ছে একটা ফার্সি শব্দ। এই ফার্সি যে বাঙ্গালা শব্দটা, এইটা এই বাঙ্গালা যে শব্দটা আছে এইটা মূলত আসছে বঙ্গ থেকে। এটা আসছে বঙ্গ থেকে। আর বঙ্গ শব্দের সর্বপ্রথম আমরা ব্যবহার দেখেছি মহিদাসের ঐতরেয় আরণ্যক নামে একটা গ্রন্থ আছে। কি নাম? ঐতরেয় আরণ্যক নামে একটা গ্রন্থ আছে। সেই গ্রন্থে ঐতরেয় আরণ্যক মূলত বেদেরই একটা পার্ট, ঠিক আছে। বেদের, ঋগ্বেদের প্রায় 14টা খণ্ড আছে। এই ঋগ্বেদের যে খণ্ডগুলো সেই খণ্ডের একটা খণ্ড হচ্ছে ঐতরেয় আরণ্যক। ঐতরেয় আরণ্যক মানে হচ্ছে যে গ্রন্থ গভীর বনে বসে পাঠ করতে হয়, যে গ্রন্থ পড়লে তোমার মনের মধ্যে একটা ভাব আসবে, ঠিক আছে, তার মানে ভাবানুসন্ধানের যে গ্রন্থ সেটাই হচ্ছে ঐতরেয় আরণ্যক, ঠিক আছে, যেটা গহীন অরণ্যে বসে পাঠ করার মতো মানে গ্রন্থ। তাহলে ঐতরেয় আরণ্যক দেখো বলেছে ঋগ্বেদের অন্তর্গত, যেটা আমি ইতোমধ্যেই বলেছি। এবং ঋগ্বেদ তোমরা জানো বেদ 4 রকম, ঋক, সাম, যজু আর অথর্ব। এই 4টা বেদের মধ্যে প্রথমটা হচ্ছে ঋগ্বেদ। বেদের প্রাথমিক পাঠ বা সংকলনকে সংহিতা বলা হয়, ঠিক আছে, সংহিতা বলা হয়। বেদের প্রাথমিক যে খণ্ড সেটাকে বলা হয় সংহিতা। এখন লক্ষ্য করো যে আমরা যদি এক নজরে বঙ্গ এবং বাংলাকে দেখি তাহলে বাংলার একটা সীমানা আমরা দেখতে পারি যে বঙ্গ জাতিগোষ্ঠীর বসবাস ছিল কোথায়? ভাগীরথী নদীর পূর্ব তীর থেকে আসামের পশ্চিমাঞ্চল পর্যন্ত এই যে এই বঙ্গ জাতিগোষ্ঠী সেটার বসবাস ছিল। বঙ্গ অঞ্চলকে বাংলা নামকরণ, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বঙ্গ অঞ্চলকে বাংলা বা বাঙ্গালা নামকরণ করেছেন। এখন বঙ্গ থেকে বাংলা বা বাঙ্গালা এটা আসলে কিভাবে আসলো আমাদের এটা একটু জানতে হবে। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে বঙ্গ থেকে বাঙ্গালা বা বাংলা এটা কিভাবে আসলো। দেখো বঙ্গ নামে যখন একটা আলাদা জনপদ বা একটা আলাদা দেশ বা একটা অঞ্চল গঠিত হচ্ছে তখন এই বঙ্গের একটা সীমানা নির্ধারণ করতে হবে। এখন আমরা নিজেদের এলাকায় আমাদের যে ক্ষেত আছে, জমি আছে, সেই জমিতে আমরা আল বা সীমানা দিই না? তো এই যে আল বা আইল যেটা জমির সীমানা হিসেবে কাজ করছে, এই যে আল বা আইল যেটা জমির সীমানা হিসেবে কাজ করছে, এই বঙ্গের সাথে আল বা আইল, বঙ্গের সাথে আল বা আইল যেটা সীমানা সূচক প্রত্যয়, বঙ্গের সাথে আল বা আইল এই সীমানা সূচক প্রত্যয় যোগ হয়েই মূলত, এই সীমানা সূচক প্রত্যয় যোগ হয়ে মূলত বাঙ্গালা, বাঙ্গালা বা বাঙ্গালা এই এই কথাটা বা এই নামটা মূলত আসলো। তাহলে বাঙ্গালা বা বাঙ্গালা
এইটা আসছে হচ্ছে বঙ্গ থেকে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহর সময়ে। এবং কিভাবে আসছে? বঙ্গের সাথে আলবাইল, যেটা সীমানা সূচক প্রত্যয়, সেই সীমানা সূচক প্রত্যয় যুক্ত হয়ে। কারণ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহই হচ্ছেন সেই শাসক, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহই হচ্ছেন সেই শাসক যিনি পুরো বাংলাকে, মানে যিনি পুরো বঙ্গকে একটা শাসনের অধীনে এনে সেইটাকে সীমানা দিয়ে বা পিলার দিয়ে আলাদা করে চিহ্নিত করে একটা দেশ হিসাবে শাসন শুরু করেছিলেন। শামসুদ্দিন ইলিয়াস শাহকে কিন্তু শাহী বাঙ্গালিয়ন বলা হয়, শাহী বাঙ্গালা বা শাহী বাঙ্গালিয়ন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে বলা হয়। আচ্ছা, এইবার আমরা দেখি যে বাংলা শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করলেন। বাংলা শব্দটা সর্বপ্রথম ব্যবহার করলেন হচ্ছে এই যে সম্রাট আকবরের সভাকবি কেবল নয়, বরঞ্চ সম্রাট আকবরের একাধারে প্রধানমন্ত্রী, তিনি কি প্রধানমন্ত্রী ছিলেন, এবং তিনি শুধু সভাকবি নন, প্রধানমন্ত্রী, একজন বিখ্যাত ইতিহাসবিদ। হ্যাঁ, তার নাম হচ্ছে আবুল ফজল, যাকে আবুল ফজল আল্লামী নামেও বলা হয় বা ডাকা হয়। এই আবুল ফজল আল্লামীর লেখা একটা বইয়ের নাম ছিল হচ্ছে আকবর নমে। কি নাম? আচ্ছা, একটু অন্য কালি দিয়ে লিখে দিই, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, নাম কি ছিল? নাম ছিল হচ্ছে আকবর, আকবর নমে। এই আকবর নমে এটাকে বাংলায় বলে আকবর নামা, আকবর নামা। এই আকবর নামার একটা পার্ট হচ্ছে, এই আকবর নামার একটা অংশ হচ্ছে আইনি আকবরী। আকবর নামার একটা পার্ট হচ্ছে কি? আইনি আকবরী। ঠিক আছে, এই আইনি আকবরী নামে যে গ্রন্থটা আছে সেটা হচ্ছে আকবর নামা, তো 3 খণ্ডে বিভক্ত, 3 খণ্ড। এই 3 খণ্ড আকবরনামা, 3 নাম্বার খণ্ডের নামই হচ্ছে আইনি আকবরী, যেটাতে আকবরের কিভাবে শাসন করতেন, কি করতেন, এই বিষয়গুলো দেখানো হয়েছে। তাহলে সবাই একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে বাংলা শব্দটা ব্যবহার করা, আবুল ফজল হচ্ছে বাংলা শব্দটা ব্যবহার করলেন আইনি আকবরী নামক গ্রন্থে। সেইখানে এই যে আবুল ফজল ইবনে মুবারক, যাকে আবুল ফজল বা আবুল ফজল বা আবুল ফজল আল্লামী বলা হয়, তিনি আকবরের প্রধানমন্ত্রী ছিলেন। কেবলমাত্র সভাকবি বলে তাকে আসলে ছোট করার কোনো সুযোগ নাই, তিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আকবরের সময়ে। এবং তিনি আকবরের জীবনী লিখেছেন আকবর নমে নামে, বা আকবরের শাসনের পুরো ঘটনাবলী তিনি লিপিবদ্ধ করেছেন ওই গ্রন্থে। ঠিক আছে, তাহলে তিনি সর্বপ্রথম কি করলেন? বাংলা যে শব্দটা আছে, এই বাংলা শব্দটা তিনি সর্বপ্রথম ব্যবহার করলেন। ঠিক আছে, তাহলে তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, ওকে। তাহলে এবার আমরা একটু দেখি যে প্রাচীন যে জনপদগুলো ছিল, এটা নিয়ে আমাদের মধ্যে ম্যাস কনফিউশন কাজ করে, বা আমরা কিভাবে পড়ব প্রাচীন জনপদগুলো, আমরা কিভাবে পড়ব বা কিভাবে মনে রাখব। ঠিক আছে, প্রাচীন জনপদ আমরা কিভাবে পড়ব বা কিভাবে মনে রাখব, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে। আমরা কেউই প্রায় জনপদগুলো মনে রাখতে পারি না, আমরা জনপদগুলো মনে রাখতে পারি না, জনপদগুলো ভুলে যাই, কিভাবে পড়বো, কিভাবে মনে রাখবো, এটা নিয়ে কনফিউশন কাজ করে, সমস্যা, ভাইয়া মনে থাকে না, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা আমরা শুনি বা জানতে পারি। তা আমরা আজকে আমাদের এইখানে আমরা একবারে আমাদের জনপদগুলো জেনে নেয়ার বা বুঝে নেওয়ার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, একদম ডান দিক থেকে আমরা শুরু করব। ডান দিকে যদি আমরা সিলেট, হ্যাঁ, চট্টগ্রাম এবং ত্রিপুরার এই পার্টটাকে যদি আমরা আলাদা করি, হ্যাঁ, সিলেট, চট্টগ্রাম বা ত্রিপুরার যদি এই পার্টটাকে আমরা আলাদা করি, হ্যাঁ, যদি আমরা আলাদা করি, তাহলে আমরা যে জনপদটা পাই, আমরা এখানে যে জনপদটা পাই, সেই জনপদটার নাম হচ্ছে কি? সেই জনপদটা হচ্ছে পার্বত্য জনপদ হরিকেল। কি নাম সেটার? সেটার নাম হচ্ছে হরিকেল। তাহলে পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট এবং ত্রিপুরা, যেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য সিলেট বলতে পারি আমরা, এই পুরো পার্টটা, পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য সিলেট, এই পুরো পার্টটা কি নামে পরিচিত ছিল? তাহলে হরিকেল নামে পরিচিত ছিল। কি নামে পরিচিত ছিল? হরিকেল নামে পরিচিত ছিল। আচ্ছা, এই যে খুলনা, খুলনা থেকে শুরু করে এই নিচের অঞ্চলটা, মানে বরিশাল, সরি, বরিশাল থেকে শুরু করে এই নিচের অঞ্চল, এটা পরিচিত ছিল হচ্ছে বাকেরগঞ্জ। কি নাম? বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ বলা হইতো, বলা হইতো এটাকে চন্দ্রদ্বীপ। কি বলা হইতো? চন্দ্রদ্বীপ বলা হইতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে বলা হচ্ছে হরিকেল, যেটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য সিলেট, ত্রিপুরা বলা হচ্ছে হরিকেল। বরিশালের এটাকে বলা হচ্ছে কি? বাকেরগঞ্জ বা চন্দ্রদ্বীপ। এই যে এইখানে খুলনা সহ এইখানে সাতক্ষীরার একটা অংশ, হ্যাঁ, সাতক্ষীরার একটা অংশ, রাজশাহী যশোরের এক, মানে সাতক্ষীরার একটা অংশ, যশোরের নিচের অংশ এবং পশ্চিমবঙ্গ এইটার একটা অংশ, এইটাকে বলা হয়তো রাঢ়। কি বলা হয়তো? রাঢ় বলা হয়তো, রাঢ়।
ঠিক আছে, রাঢ়ের এই পাশের অংশ ছিল হচ্ছে কি উত্তর রাঢ়, নিচের অংশ ছিল দক্ষিণ রাঢ়। এই রাঢ়ের রাজধানীর নাম ছিল কটিবর্ষ, রাঢ়ের রাজধানীর নাম ছিল কটিবর্ষ। হুম, এবং এই রাঢ়ের এখানে একসময় সূক্ষ্ম নামে একটা জনপদের অস্তিত্বও জানা যায়। আচ্ছা, রাজশাহীর এই জায়গায় এটার নাম ছিল বরেন্দ্র। কি নাম ছিল? বরেন্দ্র নাম ছিল, বরেন্দ্র। এবং রাজশাহীর উপরে যে বগুড়া রংপুরের এই এলাকাটা নিয়ে এইখানে বরেন্দ্র তো নবীনতম জনপদ ছিল, বাট একদম প্রাচীনতম জনপদ যেটা পুন্ড্র, সেই পুন্ড্র ছিল। অনেকেরই পুন্ড্র না বরেন্দ্র কোনটা হবে এটা নিয়ে একটা কনফিউশন দেখা দেয়। আমি বলি, পুন্ড্র হচ্ছে প্রাচীনতম জনপদ। যখন পুন্ড্র ছিল, বাংলাদেশের একেবারে উত্তরবঙ্গের এই পুরাটা মিলেই পুন্ড্র ছিল বা বরেন্দ্র ছিল। শুধু রাজশাহী রংপুর আলাদা করার দরকার নাই। আমি আবারও বলছি, বাংলাদেশের পুরো উত্তরবঙ্গ জুড়েই কিন্তু কি ছিল, রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় যা আছে সব মিলাই ছিল পুন্ড্র বরেন্দ্র। পুন্ড্র হচ্ছে সবচেয়ে প্রাচীনতম জনপদ এবং বরেন্দ্র হচ্ছে নবীনতম জনপদগুলোর মধ্যে একটা। যখন বরেন্দ্র হয়েছে তার আগেই পুন্ড্র বিলুপ্ত হয়ে গেছে, এটা হচ্ছে বিষয়। এইবার দেখো, ঢাকা সহ, ঢাকা সহ এই বরিশাল একদম মাঝামাঝি যে অংশটা বাংলাদেশের, এই বরিশালের উপর পর্যন্ত এই পুরো অংশ, এবং যশোরের এই দিকেও খানিকটা অংশ, ঠিক আছে, খুলনার খানিকটা অংশ, এইগুলা নিয়ে, মানে এই যে এইগুলা নিয়ে, এগুলা নিয়েছিল বঙ্গ কি জনপদ? বঙ্গ জনপদ। এবং এইখানে মানে পদ্মার পাড়ে গঙ্গারিডই নামে বা গঙ্গারিদ্ধি নামে একটা বড় জনপদের কথা বা বড় একটা রাজ্যের কথা একদম খ্রিস্টেরও জন্মের ৩০০ বছর আগে আলেকজান্ডার দ্য গ্রেটের সঞ্চারারা আলেকজান্ডার দ্য গ্রেটকে দিয়েছিল। যার কারণে আলেকজান্ডার দ্য গ্রেট বঙ্গ আক্রমণ না করে বা এই গঙ্গারিডই এই রাজ্য আক্রমণ না করেই পালাইয়েছিলেন। তোমরা হয়তো এই বিষয়গুলো জানো, ঠিক আছে? তাহলে এই গঙ্গারিডই বা গঙ্গারিদ্ধি এই বিষয়গুলো কি তোমাদের মনে থাকবে ভাই? গঙ্গারিডই বা গঙ্গারিদ্ধির এই বিষয়গুলো কি তোমাদের মনে থাকবে? ওকে, কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে ভাইয়া এইভাবে আমরা জনপদগুলোকে মোটামুটি কিন্তু মনে রাখতে পারি, আমরা প্রাচীন জনপদগুলোকে মোটামুটি মনে রাখতে পারি। এছাড়া দেখো, চট্টগ্রামের এই পাশে, মানে এই যে তোমার এই সিলেটের এই পাশে, চট্টগ্রামের এই পাশে তোমরা জানো যে কুমিল্লা, তারপরে নোয়াখালী অঞ্চল ছিল না? এই যে বরিশালের উপরে এই জায়গায়, ঢাকার এই পাশ থেকে কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলগুলো ছিল না? এইগুলো সমতট নামে পরিচিত ছিল। কি নামে পরিচিত ছিল? সমতট। হ্যাঁ, সমতট। এই সমতটের রাজধানীর নাম ছিল বড় কামতা। সমতটের রাজধানীর নাম কি ছিল? বড় কামতা ছিল সমতট রাজ্যের রাজধানী। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি, এই হচ্ছে মোটামুটি আমাদের বেশিরভাগ মানে যে রাজ্যগুলো বা বেশিরভাগ যে জনপদগুলো সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। আমি আবারও বলছি, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য সিলেট হচ্ছে কি হরিকেল। পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য সিলেট হচ্ছে কি হরিকেল। মাঝখানে হচ্ছে বঙ্গ, কুমিল্লা, নোয়াখালী মিলায়ে হচ্ছে কি সমতট। বরিশাল হচ্ছে বাকেরগঞ্জ বা চন্দ্রদ্বীপ। ঠিক আছে, খুলনার একটা অংশ, সাতক্ষীরার একটা অংশ মিলে হচ্ছে রাঢ়। ঠিক আছে, এরপরে রাজশাহীর এবং রংপুর মানে বাংলাদেশের উত্তরবঙ্গ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পুন্ড্র বা বরেন্দ্র। পুন্ড্র হচ্ছে প্রাচীন, বরেন্দ্র পরবর্তীতে নামকরণ করা হয়েছে। তাহলে এইভাবে জনপদগুলোকে আমরা মনে রাখতে পারি। ডান দিক থেকে শুরু করলে হরিকেল, সমতট, বঙ্গ, নিচে বাকেরগঞ্জ বা চন্দ্রদ্বীপ, এই পাশে রাঢ় এবং উপরে পুন্ড্র আর বরেন্দ্র, আমরা এভাবে পড়তে পারি। ঠিক আছে, ওকে ওকে। তাহলে বাংলায় কার পরে কোন বংশ শাসন করেছে এইগুলো যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি, যে বাংলায় কার পরে কোন বংশ শাসন করেছে, এটা যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি বা একটু দেখার চেষ্টা করি, তাহলে এটা মনে রাখার জন্য আমাদের একটা সহজ কৌশল রয়েছে। হ্যাঁ, যে কোন বংশ কিভাবে শাসন করছে এটা মনে রাখার জন্য আমাদের একটা সহজ কৌশল রয়েছে, একটু বলে দিচ্ছি। দেখো, আমি এখানে একটা কবিতা বা একটা ছড়ার মাধ্যমে এটা পড়ছি। বলছি যে মৌর্য, গুপ্ত, গৌড়, পাল। তার মানে ১ নম্বরে মৌর্যরা শাসন করেছে, মৌর্যদের পরে এসেছে গুপ্ত বংশ, তারপরে গৌড় বংশের শাসন বা গৌড় রাজ্যের শাসন, এরপরে পাল বংশ যেটা সবচেয়ে দীর্ঘ বংশ।
এরপরে সর্বশেষ বংশীয় শাসন করেছে সেন বংশের শাসকরা। এই যে সেন বংশের শাসকরা হচ্ছে এই সর্বশেষ হিন্দু রাজার বা হিন্দু রাজ্যের শাসন ছিল সেন বংশের শাসন। এরপরে তুর্কি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসে লক্ষণ সেনকে নদিয়া থেকে বা লক্ষণাবতী থেকে ভাগায় দেয়, তিনি পালিয়ে যান। এবং তারপরে কেশব সেন কিছুদিন শাসন করেছেন, কিন্তু সেই শাসন খুব স্ট্রং ছিল না। এরপরে স্বাধীন সুলতানি আমলের শাসন হয়, এলো স্বাধীন সুলতানি আমলের পর বাংলায় এলো আফগান আর নবাব সুবেদার। আমরা দেখেছি বাংলায় এই নবাবরা শাসন করেছে, সুবেদাররা শাসন করেছে। সুবেদার শাসনটা মূলত হচ্ছে মুঘল শাসন। কি শাসন? মুঘলদের শাসন। এইবার মুঘলদের যারা প্রতিনিধি ছিল, মুঘলদের সময় বাংলা ছিল সুবা বা প্রদেশ, এই প্রদেশের যিনি হেড হইতেন তাকে বলা হতো সুবেদার। আর এই এই একজন মুঘল শাসক হুমায়ুনকে পরাজিত করেন আফগানদের শাসক শের শাহ সুরি। এবং এই শের শাহ সুরি বাংলায় কিছুদিন শাসন করেন, তিনি দাম মুদ্রার প্রচলন করেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তিনি নির্মাণ করেন, তারপরে হচ্ছে তিনি ওই যে ঘোড়ার ডাক প্রচলন করেন, কবুলিয়ত পাট্টা ব্যবস্থা প্রবর্তন করেন, এগুলো আমরা জেনেছি, তাই না? তাহলে এই আফগান শাসন যেটা, সেটা সম্পর্কে আমরা মূলত জেনেছি। এইবার এইবার এই শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন 1757 সালের 23 জুন ইংরেজদের কাছে পলাশির যুদ্ধে, এবং তারপরে ইংরেজ শাসন শুরু হয়। 1765 সালে এলাহাবাদ চুক্তির মাধ্যমে এই ইংরেজ শাসন সুসংহত হয়, তাই না? 1765 সালে এলাহাবাদ চুক্তির মাধ্যমে ইংরেজ শাসন সুসংহত হয়। এবং এরপর এই ইংরেজ শাসনের ফলশ্রুতিতেই আমরা ইংরেজরা যখন চলে যায় তখন ভারত আর পাকিস্তান নামে তারা দেশ ভাগ করে দিয়ে যায়। একটা পাশে তারা রাখে ভারতকে, আর একটা পাশে রাখে তারা কি পাকিস্তানকে। এই ভারত আর পাকিস্তান দুটো দেশ হয়, আমরা তখন পাকিস্তানের পার্ট ছিলাম, আমরা ছিলাম কি পূর্ব পাকিস্তান, আর বর্তমান যে পাকিস্তান আছে সেটা ছিল পশ্চিম পাকিস্তান। তাহলে এই পূর্ব পাকিস্তানটা কি হলো, পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা পেলাম, পেয়ে এই যে স্বাধীন বাংলাদেশের জন্ম হলো। 1947 সালে ইংরেজরা যে ভারত এবং পাকিস্তান ভাগ করে দিয়ে গেছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, সেইটা একটা মাত্র 24 বছরে সেটা ডিভোর্স হয়ে গেল, এবং ডিভোর্স হয়ে পাকিস্তান থেকে আমরা স্বাধীন বাংলাদেশটা পেয়ে গেলাম একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে, তাই না? তাহলে এই তো হচ্ছে আমাদের শাসন। বাংলায় শাসক, প্রাচীন যে শাসক বংশ সেটা মূলত 5টা: মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন। এবং এরপরে স্বাধীন সুলতানি আমল চলে আসে, তারপরে তো একে একে নবাব, সুবেদার, মানে সুবেদার, আফগান এবং নবাবী শাসন আমরা দেখেছি। তারপরে আমরা দেখেছি ইংরেজ শাসন। ইংরেজ শাসন লর্ড ক্লাইভের মাধ্যমে শুরু, একেবারে লর্ড মাউন্ট ব্যাটেনের মাধ্যমে শেষ। এবং সেইখান থেকে আমরা ভারত পাকিস্তান নামে দুটো আলাদা আলাদা 1947 সালে 14 আর 15 আগস্ট নামে আগস্টে দুটো আলাদা আলাদা রাষ্ট্র জন্ম হলো। 14 আগস্ট হচ্ছে পাকিস্তান, 15 আগস্ট ভারত। এবং এরপরে সেই পাকিস্তানের যে আমাদের যে পশ্চিম পাকিস্তান ছিল, সেই পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেল, মানে আমরা আলাদা হয়ে গেলাম, হ্যাঁ, 1971-এ। এবং একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অবশেষে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বংশানুক্রমিক শাসন, এই হচ্ছে আমাদের জনপদের ব্যাপার। তো আমি আশা করব যে এভাবে করে আমরা যদি একটু পড়ি বা এইভাবে করে যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের কিন্তু মূলত মানে পড়াশোনা বেশ সহজ হয়ে যাবে, বেশ ইজি হয়ে যাবে। আরেকটা ব্যাপার সবাইকে একটু মনে রাখতে হবে, যে সাধারণ জ্ঞানের যে পড়া, সেটাকে আমরা একটু গল্পের মতো করে পড়ার চেষ্টা করব, আমরা একটু বর্ণনামূলকভাবে পড়ার চেষ্টা করব। শুধু প্রশ্ন উত্তর দিয়ে যদি আমরা মুখস্থ করি, তাহলে তথ্যগুলো আমাদের মনে থাকবে না, তথ্যগুলো আমরা ভুলে যাব, এবং আমরা কনফিউজড সোল হয়ে ঘোরাঘুরি করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কাজে আমাদেরকে কি করতে হবে, একটু আমাদেরকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। যে কয়টা দিন আছে, এই কয়টা দিন একদম সিলেবাসকে ভাগ করে নিয়ে, পার্ট বাই পার্ট ভাগ করে নিয়ে আমাদের পড়াশোনাটা বাড়াতে হবে। আমাদেরকে ফার্স্ট ডিউটি মনে করতে হবে পড়াশোনা। মনে করার সুযোগ নাই যে অল্প কয়টা দিন আছে, এখন আমরা পারবো কি পারবো না, বরঞ্চ মনে করতে হবে যে আমাদেরকে পারতেই হবে, আমাদেরকে পৌঁছতেই হবে। কারণ এটা ডু অর ডাই সিচুয়েশনে আমরা এই মুহূর্তে আছি, এটা আমাদেরকে মনে করতে হবে। এবং এইভাবে মনে করে আমরা একজন অ্যাজ এ স্টুডেন্ট আমাদের যেটা প্রাইম ডিউটি, সেটা যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয় ক্র্যাক করতে পারবো ইনশাআল্লাহ। আমি আশা করব যে তোমরা অতি দ্রুত আমাদের ক্রাশ, মানে আমাদের যে রেজাল্ট পরবর্তী যে ক্রাশ কোর্স শুরু হয়েছে, সেটাতে তোমরা জয়েন করে ফেলবে। তোমাদের সাথে নিয়মিত ক্লাসে আমার দেখা হচ্ছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। তোমাদের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা একসাথে চাইলেই বিশ্ব জয় করতে পারি। আর বিশ্ববিদ্যালয় তো খুব ছোট্ট একটা জিনিস। আশা করছি খুব দ্রুত তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে, টিএসসিতে, চায়ের আড্ডায় অথবা অন্য কোথাও। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি আজকের মতো লাইভ ক্লাস এখানেই শেষ করছি।
কিন্তু আমাদের নিয়মিত ক্লাসগুলো আরও অনেক লম্বা হবে এবং সেই লম্বা ক্লাসে তোমাদের সাথে গল্প জমবে, আড্ডা জমবে, তর্ক হবে এবং তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ খুব দ্রুতই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।